দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। বোনের পর এবার চলে গেল ভাই নাফিও, নিহত বেড়ে 32। বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় অংশ নিতে সিঙ্গাপুরের 10 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় কাজ শুরু করেছেন বার্ন ইনস্টিটিউটে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ, বিমান পরিচালনার নজির নেই বিশ্বে, বলছেন বিশেষজ্ঞরা। ঘনবসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাং আছে, হোয়াই ঢাকা। নাটোর বড়াইগ্রাম সড়কে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত 6, আহত বেশ কয়েকজন। এখনো মেলেনি হতাহতদের পরিচয়। সময় স্বল্পতায় সংক্ষিপ্ত আলোচনায় ঐক্যমতে পৌঁছাতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। কয়েকটি দলের প্রতীকী বয়কট। জাপানের সঙ্গে $550 বিলিয়ন বাণিজ্য চুক্তিতে দেশটিতে 15% শুল্ক আরোপ ট্রাম্পের, ফিলিপাইনে আরও 19%। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো 8 রানে। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোনো বিশারদ নই, বিশেষজ্ঞ নই। আমি শুনেছি যে এটা একদম আপনার এই এয়ারক্রাফটটা এটা ওদের ট্রেনিং এর জন্য এয়ারক্রাফট। আমি জানি না, আমি বলতে পারবো না। অনেকে বলছে নাকি আগেও যে একটা দুর্ঘটনা ঘটেছে, করতে পারে, আই ডোন্ট নো। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, এটা তার সোলো ফ্লাইট ছিল, অর্থাৎ তার ট্রেনিং এর শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং, রং যেতেই পারে, এটা হতেই পারে। বাট হি ট্রাইড হিজ বেস্ট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। অ্যান্ড হি ওয়াজ কিলড হিমসেলফ। এই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপগুলো কি আপনি মনে করেন যে সঠিক ছিল বা আছে না? কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল। এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে তাদের ইগো কাজ করে। তারা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই। আমি সেটা বলবো না। না, বিষয়টা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে, ডাউট অ্যাবাউট ইট। এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করা একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃতের তালিকা। সবশেষ চিকিৎসাধীন অবস্থায় চলে গেল ছোট্ট শিশু নাফি। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। নাফির মৃত্যুতে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। এর আগে সোমবার মারা যায় তার বোন নাজিয়া। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়। আর জানাচ্ছেন হাসান আল মাহমুদ। গেল 19 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল ভবনের ওপর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় বেড়েই চলছে মৃতের তালিকা। এ তালিকায় সবশেষ যুক্ত হল শিশু নাফি। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরপারে পাড়ি জমান শিশুটি। তার শরীর পুড়ে যায় 95%। এর আগে সোমবার রাতে মারা যায় তার বোন নাজিয়া। এতে পরিবারটির আর কোনো সন্তান রইল না। সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পাগল প্রায় বাবা মা।
নাজিয়া ও নাফি বাবা মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীতে পড়তো নাজিয়া ও ১ম শ্রেণীতে পড়তো নাফি। কিন্তু নিয়তির নির্মমতায় অকালেই মৃত্যুর কাছে হার মানল দুই শিশু। বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমালেন না ফেরার দেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি দেখছেন এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউটে এখন কি করছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। সেখানে কিছুক্ষণ আগেই সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তারা শুরুতেই, আমরা যতটুকু জানতে পেরেছি, শুরুতেই তারা এখানকার বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং যেসব রোগী রয়েছে তাদের পুরো কেস স্টাডি তারা দেখবেন। এরপরে কিন্তু তারা চিকিৎসক সহ অন্যান্য যে রোগীরা যে ইউনিটে ভর্তি রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকেই তারা রোগীদেরকে সরাসরি অবজারভেশনে যাবেন। এরপরেই তারা কোন পদ্ধতিতে চিকিৎসা দিলে তারা দ্রুত রিকভারি করতে পারবে এমনটাই কিন্তু তারা পরামর্শ দিবেন বলে আমরা জানতে পেরেছি। ঠিক 11টায় তারা এসেছেন এবং তারা এখন থেকে আরও 2-3 ঘন্টা হয়তো এখানে থাকবেন। এরপরেই তারা সিএমএসে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তারা কোনোভাবেই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। তারা যেহেতু এখানে তারা বিশেষজ্ঞ টিম এসেছে এবং কোনোভাবেই তারা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না এবং তারা, আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একটু যৌথ ব্রিফ করার কথা রয়েছে, সেখানেই তারা হয়তো বিস্তারিত জানাবেন। তবে এখন পর্যন্ত চিকিৎসাধীন যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং আমরা সবশেষ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা জানিয়েছে এখন পর্যন্ত 68 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের প্রত্যেকেরই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং প্রত্যেকেরই কারো 40%, 50% পর্যন্ত পুড়ে গিয়েছে। এবং এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে কিন্তু 11 জন আইসিইউতে আছেন, যাদের 6 জনকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাদের প্রত্যেকেরই অক্সিজেন সহ অন্যান্য সাপোর্ট, লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেখান থেকে আসলে হতাহতের সংখ্যা সেটি বাড়তে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন এবং অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও একজনকে আইসিইউতে রাখা হয়েছে, তারও অবস্থা ক্রিটিক্যাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সিএমএসে আমরা 23 জনকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানতে পেরেছি। তাদেরও অবস্থা কিন্তু অনেকটাই খুব বেশি ভালো নয় বলে সেখানকার চিকিৎসকরা বলছেন। এছাড়া অন্য যারা 2-1 জন বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা কিছুটা স্টেবল বলে তাদেরকে আসলে সেখান থেকে ট্রান্সফার করা হচ্ছে না এবং তাদেরও আসলে চিকিৎসা নিশ্চিত করবার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে তারা 29 জনকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে আইএসপি এর যে হিসাব সেই অনুযায়ী কিন্তু 32 জন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটি সমন্বয় করে দ্রুত সঠিক সংখ্যাটি জানাবেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান খুশরু তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বুবলি, হাসান, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনার 3য় দিনেও উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন অভিভাবক ও স্থানীয়রা। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয়ে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। আগামী 3 দিনের মধ্যে সঠিক সংখ্যা নির্ণয় করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনা পেরিয়েছে 3 দিন। বুধবার সকালেও ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায় অভিভাবক ও উৎসুক জনতাকে। লোকজনের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কলেজ নিরাপত্তা কর্মীদের। ক্যাম্পাসের আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আমার বেঁচে মানুষ মারা গেছে, আমার বেঁচে ছাত্র ভাই বোনরা মারা গেছে, কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই। আমি মাননীয় সরকারকে একটা কথাই বলবো
যে আপনি ক্ষতিপূরণের পাশাপাশি ওনাদের যে পরিবার আছে, পরিবারে যারা আছে তাদেরকে অবশ্যই দেখবেন। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয়ক কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে। এবং গতকাল শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, এই পর্যন্ত কি নিখোঁজের কোনো অভিযোগ এসেছে কিনা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, এই মুহূর্তে আমি মাইলস্টোন কলেজের যে মূল ফটক রয়েছে সেখানে অবস্থান করছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আসলে 12টা বাজছে এবং যতই আসলে সময় গড়াচ্ছে এখানে মাইলস্টোন কলেজের মূল ফটকে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে এবং এখানে এই মাইলস্টোন কলেজই নয়, আশপাশের স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা তারা এখানে আসছেন সমবেদনা প্রকাশের জন্য। কিন্তু আজকে যেটি ঘটনা ঘটেছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি সংবাদ মাধ্যমে যারা রয়েছি আমরা, আমাদেরকে আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তো তারা আসলে এখানে আসলে ক্ষোভ ঝাড়ছেন এবং এর পাশাপাশি অনেক অভিভাবক এসেছে, অন্যান্য স্কুল কলেজের অভিভাবক যারা রয়েছেন, এলাকার যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু আসছেন এবং তাদের একটাই আসলে অভিযোগ যে সরকারের পক্ষ থেকে যে প্রকৃত আহত নিহতের যে সংখ্যা সেটি কিন্তু তারা প্রকাশ করছেন না বলে অভিযোগ করছেন এখানে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। তারা বলছেন যে একটি চেষ্টা করা হচ্ছে এখানে আহত নিহতের যে সংখ্যা সেটি আসলে প্রকাশ করছেন না ইচ্ছা করেই, যার কারণে তারা কিছুক্ষণ পরপরই ক্ষোভ ঝাড়তে আমরা দেখেছি। আসলে তারা আবার অনেক সময় দেখেছি যে ভেতরে প্রবেশের একটি চেষ্টা করছেন মাইলস্টোন কলেজের ভেতরে। তো এখানে আসলে কিছুক্ষণ আগে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে মাইলস্টোন কলেজের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আজকে আমরা এখনো দেখতে পাইনি। তারা কিন্তু গতকাল বিক্ষোভ করেছে এবং তাদের 6 দফা দাবি ছিল সেটি তারা সরকারকে জানিয়েছে। তো সরকার সাথে সাথে কিন্তু তাদের 6 দফা দাবি আসলে গতকাল মেনে নিয়েছিল। তারপর আসলে যেখানে দুজন উপদেষ্টা এসেছিল মাইলস্টোন কলেজে, ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা, সাথে ছিলেন প্রেস সচিব, তাদেরকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও কিন্তু ঘটে গতকাল। এবং আজকে এই জায়গাটি আসলে কড়া নিরাপত্তায় আসলে বেষ্টিত করে রাখা হয়েছে। ভেতরে শিক্ষার্থী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে দেখতে পাচ্ছি সকাল থেকে নিরাপত্তায় তারা নিয়োজিত রয়েছে। তো কিছুক্ষণ পরপরই যেখানে যারা উৎসুক জনতা, পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী তারা আসছেন এবং একই আসলে অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে কেন সঠিক যে সংখ্যা সেটি প্রকাশ করছেন না। তো এই অভিযোগটি কিন্তু তারা বারবার করছে এবং অনেক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা একটি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আসলে এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। এই ঘটনার যে ভয়াবহতা রয়েছে সেটি দেখে তারা কিন্তু অনেকটাই আসলে তারা আসলে বিস্মিত এবং তারা এই ঘটনার জন্য একেবারে প্রস্তুত ছিলেন এমনটি তারা বলছে। এবং তাদের এই ট্রমা আসলে কাটিয়ে উঠতে কতদিন লাগবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না। এবং অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা, এটি যেহেতু একটি আবাসিক কলেজ এবং তারা তাদের অভিভাবকের সাথে কিন্তু এই ক্যাম্পাসটি ত্যাগ করছেন, তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের আসলে তাদের যে শোক সেটি আসলে কাটিয়ে উঠতে না পারবে ততদিন পর্যন্ত তারা আসলে ক্যাম্পাসে থাকতে চান না, এমনটি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের গেটে অবস্থান করছি আমি, বুবলি। এখানে কোনো উত্তেজনার আসলে আজকে কোনো সৃষ্টি হয়নি, তবে সবার আসলে একটাই অভিযোগ সরকারের পক্ষ থেকে যাতে আসলে সঠিক আহত নিহতের যে তথ্য সেটি যেন প্রকাশ করা হয়, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তো আমার কাছে মাইলস্টোন কলেজের গেট থেকে এই ছিল সর্বশেষ খবর, বুবলি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাফওয়ান। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলেও মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের আরও একটি রিপোর্ট। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI।
বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক এই দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট ফর অপারেটিং দ্য এয়ারক্রাফট ইজ নট সেফ। কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো তো আমরা তো একই কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি। হাউ ইটস পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যেই ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাংয়ে আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টিফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং অ্যাক্টিভিটিস বাড়ছে, এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় আসবে। সময় এসে গেছে ইতিমধ্যেই, বাট আমাদের আর দেরি করা চলবে না যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড, অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে, সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা, এবং সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। 3rd টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর, কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মামুন। সময়ের স্বল্পতার বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের 2য় ধাপের 18তম বৈঠকের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য বৈঠক প্রতীকী বয়কট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিষয়ে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছেন এটা প্রতীকী 10 মিনিটের জন্য। আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন। ফলে আমিও দীর্ঘভাবে কথা বলতে চাই না। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের কার্যক্রম শুরু করতে চাই।
বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রিপন। সাইফুল, আজকের আলোচনায় এ পর্যন্ত কোন বিষয় ঐকমত্য এসেছে কিনা, প্রতীকী বয়কট নিয়ে কি বলছেন বাম নেতারা, বিস্তারিত জানাবেন। বুবলি, আজকে মূলত 5টি বিষয়ে আলোচনা হচ্ছে এবং শুরুতেই নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং এরপরে কিন্তু আরো 4টি বিষয় নিয়ে আলোচনা হবে। শুরুতেই নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া এবং সেগুলো প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ কেমন হবে, কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টির পাশাপাশি সরকারি কর্ম কমিশন, ন্যায়পাল নিয়োগ সহ 5টি বিষয়ে আজকে আলোচনার কথা রয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে এবং 31 তারিখের মধ্যেই জাতীয় ঐকমত্য তৈরিতে একটা সনদ তৈরিতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে, সেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এবং এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়েই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল যেই সব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে সেই ঐকমত্যের ভিত্তিতে সনদ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যেই সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে দ্বিমত থাকবে তারা সেই দ্বিমতের জায়গায় নোট অফ ডিসেন্ট আকারে কিন্তু সনদে উল্লেখ করা থাকবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আজকে নির্বাচন কমিশন, দুদক এবং ন্যায়পাল নিয়োগ সহ যেই 5টি বিষয় নিয়ে আলোচনা চলছে সেই আলোচনার মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলের নেতারা এসে কথা বলবেন এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে ঐকমত্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কতটুকু এগুলো। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ঐকমত্য কমিশনের আলোচনায় নিজেদের মতামত জানাচ্ছেন বিভিন্ন দলের নেতারা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঢাকার মাইলস্টোনের ট্র্যাজেডি ঘিরে মাসব্যাপী জুলাই পদযাত্রা 2 দিন স্থগিত রেখে শোক র্যালি করছে এনসিপি নেতারা। এরই অংশ হিসেবে চাঁদপুরে শোক র্যালি করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মাইলস্টোনে নিহতদের স্মরণে আর কি কি আয়োজন থাকছে সেখানে এবং নেতাদের উপস্থিতি কেমন দেখছেন? হুগলি, আজ কিন্তু চাঁদপুরে সারা দেশব্যাপী যে এনসিপির পদযাত্রা হয় সেই পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সকালে দেখেছি প্রথমেই কিন্তু এনসিপির যে শীর্ষ নেতারা রয়েছেন সেই সারজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ এখানে যারা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেছেন। এরপর দেখেছি আমরা চাঁদপুর সার্কিট হাউস থেকে একটি শোক র্যালি নিয়ে কিন্তু তারা বাস স্ট্যান্ডে পথসভা এবং যেখানে এখন শোক সভা হচ্ছে সেখানে তারা র্যালি নিয়ে বের হয়েছেন। এখন কিন্তু তারা শোক সভা করছেন যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারজিদ এবং হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারি বক্তৃতা করছেন। এখন কিন্তু তারা শোক সভা করছেন এবং এই শোক সভার শেষে কিন্তু তারা দোয়া এবং মুনাজাত করবেন যারা এই যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং এর পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য তারা দোয়া করবেন। এর পাশাপাশি একটু পরে অর্থাৎ দুপুরে কিন্তু চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কিন্তু তারা শহীদ আজাদ চত্বর উদ্বোধন করার কথা রয়েছে এবং উদ্বোধন শেষে তারা দোয়া ভাঙ্গায় একটি পদযাত্রা করবেন এবং সেখানে তারা আরেকটি শোক সভার শেষে তারা কুমিরার উদ্দেশ্যে রওনা হবেন। এই যে শোক সভা এখন পদযাত্রাকে ঘিরে কিন্তু চাঁদপুরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি র্যাব, আর্মি এবং পুলিশ সদস্যরা পুরা শোক সভাকে কেন্দ্র করে কিন্তু তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের শোক সভা চলছে। কিছুক্ষণের মধ্যে এই শোক সভা শেষ হবে। তো এই ছিল চাঁদপুরের এনসিপির শোক সভা থেকে আমার কাছে সব শেষ। বুবলি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফ।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পরামর্শ দিতে ঢাকায় সিঙ্গাপুরের 10 সদস্যের বিশেষজ্ঞ দল সকাল 11টার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন তারা। এখন পর্যন্ত 68 জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন অন্তত 15 জন। হাসান আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ। নয়ন নামে যুবক বরিশাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন রক্ত দিতে। মানবিক তাগিদ থেকে হাসপাতালের বুথে নাম লিখিয়ে যাচ্ছেন, যদি আহতদের সহযোগিতা দিতে পারেন। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার এ নেগেটিভ এটা দিতে আসছে। দুর্ঘটনায় তৃতীয় দিনেও তার মতো অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে আসছে রক্ত দিতে। আমি এমনি তো ব্লাড ডোনেট করি, আর এখন আমার ব্লাড ডোনেট করার সময়, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু এখানে থাকি, শরীক থাকি আর কি, এই জন্যই আমার আশা। প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। সবচেয়ে বেশি চাহিদা নেগেটিভ গ্রুপের রক্ত। এই সময়টাতে এখন হয়তো ইনফেকশন হতে পারে বা অনেকের শরীর ফুলে যাবে, এই জন্য হয়তো রক্তের প্রয়োজনটা বেশি হতে পারে। যেহেতু গতকাল রাত্রে 1:30টার সময় লাগছে, তো এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি, এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। এদিকে দগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ পরামর্শ দিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। প্রথমে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর রোগীদের অবস্থা দেখে বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ দিবেন তারা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।